শ্রবণ আসরের নামাজ আদায় করে এসে দেখল শান ব্রেস্ট ফিডিং করছে শুয়ে শুয়ে। শ্রবণ ছেলের দিকে তাকিয়ে বলল, শান কি করছো আব্বু? শান খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, হেসে দিয়ে বলল, দুদু 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 খাও। শান হাসি মুখে আবার খেতে ব্যস্ত হলো। শ্রবণ শোয়ার উপর ঝুঁকে তাকে আদর দিল, তারপর ছেলের হাত ধরে টেনে বলল, আর খেতে হবে না, ওটো এখন। শান খাওয়া বন্ধ করলো না, মাকে ছাড়লেও না। শ্রবণ ছেলের হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে বলল, আসবে না আমার কাছে? শান দুদিকে মাথা নাড়ল, সে এখন খেতে ব্যস্ত। যা হয়ে যাক না কেন, সে এখন কিছুতেই মাকে ছাড়বে না, মন ভরে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। দুনিয়ার সব কিছু একদিকে, আর তার মায়ের বুকের দুধ খাওয়া আরেকদিকে। এমনিতে মা এখন দুধ খেতে দিতে চায় না, দুধ খেতে চাইলেই বলে, বড় হয়ে গেছো, দুধ খাওয়া বাদ দিতে হবে। সে মোটেও বড় হয়নি এখনও, কিন্তু মা বুঝতে চায় না। অনেক কান্নাকাটি করার পর এখন খাওয়ার সুযোগ পেয়েছে, সহজে ছাড়ছে না। শ্রবণ মাজায় হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল, বেশ কয়েকবার ডাকলো ছেলেকে, তবে শান তেমন রেসপন্স করলো না। আর বেশ সময় নিয়ে নিজের খাওয়া শেষ করে মাকে ছেড়ে উঠে বসে বাবার দিকে হাত বাড়িয়ে দিল কোলে নেওয়ার জন্য। সোহা গায়ের পোশাক ঠিক করে উঠে বসতে শ্রবণ সোহাকে পাঁজা কোলে তুলে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তোমাকে আর নিব না আমি, খুব দাম বেড়ে গিয়েছিল তাই না? এতক্ষণ ধরে ডাকছি পাত্তাই দিলে না। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া আমার আর কেউ নেই? আমার বউ আছে, এখন থাকো তুমি একা একা। শান কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। সোহা শ্রবণের গলা জড়িয়ে ধরে শানের দিকে তাকিয়ে আছে। শান ফুপিয়ে কেঁদে দিয়ে মায়ের দিকে আঙুল তাক করে বলল, আমার 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 আম্মু। শ্রবণ হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ তোমার আম্মু, কিন্তু বউটা আমার। শান তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। শ্রবণ সোয়াকে কোলে নিয়ে ছুটল বাইরের দিকে। শান চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা মায়ের পেছন পেছন ছুটল। করিডোরে এসে বাবার দুই পা জড়িয়ে ধরে ঝুলে রইল। শ্রবণ বারবার বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শান না ছেড়ে কেঁদে চলেছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ছাড়ো আমাকে, নয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে এখন। শ্রবণ সোহাকে কোল থেকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। শান বাবার কোলে উঠে মায়ের দিকে তাকালো, তারপর একবার বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। শ্রবণ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে চুমু খেলো অনেকগুলো। শান্ত করার চেষ্টা করে আদর করতে করতে বলল, কাঁদে নাববো, মজা করলাম তো। শান শান্ত হলো বেশ কিছুক্ষণ পর। ফর্সা চেহারা পুরো লাল হয়ে উঠেছে। ছেলেকে খুশি করার জন্য বলল, চলো বাইক নিয়ে ঘুরতে যাই। বাইকের কথা শুনতেই শানের চোখ জোড়া চকচকে হয়ে উঠল। বাইকে চড়তে তার ভীষণ ভালো লাগে। ছেলের মুখের দিকে তাকে আবার বলল, আর একটু বড় হও, তোমাকেও বাইক কিনে দিব, মিনি বাইক, হেলমেটও কিনে দিব। শ্রবণের কথা শুনে সোহা শক্ত কণ্ঠে বলল, ছেলেকে কোনো বাইক কিনে দিতে পারবে না, আর এখন বাইক নিয়ে কোথাও যাওয়া যাবে না। শ্রবণ সোয়ার ফোলা ফোলা গাল টেনে বলল, যান তুইও চল, মজা হবে। না আমিও যাব না, তোমরাও যাবে না। সরি যান, আমরা তো এখন যাবই। শ্রবণ সোহার গালে টুপ করে একটা চুমু খেয়ে সিঁড়ির দিকে দৌড় শুরু করলো। সোহা পিছু পিছু যেতে যেতে গলা ছেড়ে বলল, সেদিন যে সিটপটাং হয়ে পড়ে গিয়েছিল বাইক নিয়ে, সেটা ভুলে গেছো? আজকে ছেলেকে নিয়ে পড়ার শখ জেগেছে। কিছু হবে না জান, তুমি নিশ্চিন্তে থাকো, সন্ধ্যার পরেই ফিরে আসবো। শ্রবণ ড্রয়িং রুমে এসে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। সোহা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মেন দরজার দিকে তাকিয়ে রইল। এই লোকের মাথা থেকে বাইকের ভূত কিছুতেই নামাতে পারল না সে। ছেলেটাও বাবার মতো বাইক পাগল হচ্ছে দিন দিন। বাইকের কথা শুনলে ছেলেরও হুঁশ থাকে না, বাবারও হুঁশ থাকে না। এই দুজনকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। এখন রাত প্রায় 9টা। সোহা ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শান ঘুমোচ্ছে না। বারবার শোয়া থেকে উঠে বসছে আর আব্বু আব্বু ডাকছে। শ্রবণ রয়েছে স্টাডি রুমে, অফিসের কাজ করছে। সে গত বছরে অফিসে জয়েন করেছে। সোহা আগামী বছর পড়াশোনা আবার স্টার্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ততদিনে শান আরও কিছুটা বড় হয়ে যাবে। শ্রবণ চেয়েছিল সোহা এবছরই পড়াশোনা শুরু করুক,
কিন্তু সোহা রাজি হয়নি। তার এক কথা, আগামী বছর শুরু করবে। ছেলের কান্নাকাটি শুনে স্টাডি রুম থেকে বেডরুমে ফিরে এলো শ্রবণ। বিছানার দিকে এগিয়ে বলল, কি হয়েছে আমার আব্বুর, কাঁদছে কেন? শান বাবাকে দেখে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে আব্বু আব্বু ডাকলো মুখ ভরে। শ্রবণ কাছে এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে শান্ত করল। সোহা শুয়ে থেকেই শ্রবণের দিকে তাকিয়ে বলল, বাপের সঙ্গে মিলে অকাজ করতে পারছে না, তাই তার শান্তি লাগছে না। আমি আর আমার আব্বু মিলে শুধু অকাজই করি। হ্যাঁ, এই ডাইনির বাচ্চা, একদম মিথ্যা বলবি না, আমরা সব সময়। শ্রবণের কথার মাঝে শান বলল, ডাইনির বাচ্চা। ছেলের কথা শুনে শ্রবণ হা হা করে হেসে উঠল। সোহা নাকমুখ কুঁচকে তাকে রইল দুইজনের দিকে। শান আবার বলল, ডাইনি যাব। সোহা চেঁচিয়ে উঠল, কর্কশ গলায় বলল, ছেলের সামনে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছি না? শ্রবণ গাছরা ভাব নিয়ে বলল, উল্টাপাল্টা কথা কোথায় বললাম? যা সত্যি তাই তো বললাম। তোর মা, খালা, নানি সবাই ডাইনি, শুধু আমার বউ বাদে। সোহা চোখ জোড়া ছোট ছোট করে বলল, তোমার বউ ডাইনি নয় কেন? কারণ সে আমার বউ। কোনো ডাইনি আমার বউ হবে? এটা অসম্ভব। সোহা আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকে দেখল মায়ের কল। শ্রবণ সোহার মুখের দিকে তাকে বলল, ডাইনির কথা বলতে বলতেই ডাইনির কল এসে হাজির। সোহা শ্রবণের দিকে কঠিন এক দৃষ্টি নিক্ষেপ করে কল রিসিভ করে মুখের সামনে ধরল। মায়ের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে নিচে হেসে বলল, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমার নানা ভাই কোথায়, ঘুমিয়ে পড়েছে? না, ঘুমায়নি এখনও। সোহা ব্যাক ক্যামেরা দিয়ে শ্রবণ আর শানকে দেখালো। অনিমা চৌধুরী নাতিকে দেখে নানা ভাই বলে ডেকে উঠলেন। শানও সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে ডাইনি বলে ডেকে উঠল। শানের ডাক শুনে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে থাকা সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। শ্রবণ নিজে হেসে উঠেছে। সোহা দুজনের দিকে তাকিয়ে ফুঁসছে। স্পর্শ ক্যামেরার সামনে এসে তাড়াহুড়ো করে বলল, শান যেন না ঘুমায়, আমি আসছি। সিয়াম নিজেও সোফা সেরে উঠে দাঁড়িয়ে বলল, আমিও আসছি। শামীম রেজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, আমিও আসছি। তিনজনের কথা শুনে শ্রবণ বলল, কাউকে আসতে হবে না, আমরাই আসছি। তাহলে দ্রুত চলে আসো, নয়তো শান ঘুমিয়ে পড়বে। আসছি এক্ষুনি। এই ছোট ডাইনির 2 নম্বর বাচ্চা ওঠ। শান আবার বলল, ডাইনির 2 বাচ্চা। শ্রবণ ছেলেকে কোলে নিয়ে দরজার দিকে গিয়ে বলল, 2 বাচ্চা নাব্বু, ডাইনির 2 নম্বর বাচ্চা, মানে দ্বিতীয় ছাও। দ্বিতীয় ছাও। শ্রবণ হাসলো আবার। সোফা কল কেটে চেঁচাতে চেঁচাতে দুজনের পেছন পেছন এগোল। শ্রবণ দাঁড়িয়ে পড়ল সিঁড়ির কাছে এসে। সোহা পাশে এসে দাঁড়াতেই শ্রবণ সোহার গাল টেনে আদুরে গলায় বলল, কি হয়েছে জান, এমন খেপেছিস কেন? সোহা শ্রবণের হাত সরিয়ে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ছেলেকে কি শেখাচ্ছে এসব? শ্রবণ সোহার মাথায় নিজের মাথা দিয়ে গুঁতে দিয়ে বলল, সত্যি কথা শেখাই জান। সুর ধরে জান ডাকলো শ্রবণ। সোহা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, এই যে আজকে যাচ্ছি, আর আসবো না তোমাদের কাছে। শ্রবণ ছেলের মুখের দিকে তাকে মৃদু স্বরে বলল, এই রে, তোমার মা রেগে গেছে। শান বাবার মুখের দিকে দৃষ্টি সরিয়ে মায়ের যাওয়ার পথে তাকালো। শ্রবণ সিঁড়ি বেয়ে নামতে নামতে শক্ত গলায় বলল, দেখো জান, উল্টাপাল্টা কথা বলবি না, ঠ্যাং ভেঙে ফেলবো কিন্তু। উল্টাপাল্টা কথা বললে মানুষ মুখ ভাঙতে চায়, তুমি ঠ্যাং ভাঙতে চাইছো কেন? শ্রবণ দাঁতে দাঁত পিষে বলল, যেন আমাদের ছেড়ে যেতে না পারিস। স্পর্শের ফোনে একের পর এক কল আসছে। তখন থেকে বারবার মেসেজও আসছে। ফোন সাইলেন্ট করা থাকলেও নজর এড়ালো না শ্রবণের। ছোট ভাইয়ের দিকে তাকে বলে, স্পর্শ, কে কল করছে? বড় ভাইয়ের কথায় হকচকিয়ে গেল স্পর্শ। ফোন আড়াল করে রেখে বলল, কেউ না, রং নাম্বার। শ্রবণ কিছুক্ষণ তাকে রইল ভাইয়ের মুখের দিকে। স্পর্শের চোখে মুখে চোর চোর ভাব। হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখি কে বারবার বিরক্ত করছে। স্পর্শের কলিজা যেন লাফিয়ে উঠল। ভাইয়ের বাড়িয়ে রাখা হাত দিয়ে দিল নিজের ফোনটা। পুনরায় কল এলো। ফোনের স্ক্রিনে তাকালো, যন্ত্রণা নাম দিয়ে সেভ করা নাম্বারটা। কল রিসিভ করে ফোন কানে ধরল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো এক মেইলি কণ্ঠস্বর, হাই বেবি জান, সোনা পাখি, কেমন আছো তুমি? বিস্ময়ে শ্রবণের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল।
স্পর্শের দিকে তাকিয়ে দেখল বেচারা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শ্রবণ নিজেকে সামলে রাশভারী গলায় বলল, কে? শ্রবণের গলার স্বর শুনে চমকালো বোধহয় মেয়েটা। কিছুটা সময় চুপ থেকে বলল, আপনি কে? আপনি কে আর কাকে কল করেছেন? আমি তৃষা এহসান, কল করেছি স্পর্শ চৌধুরীকে। বাইদে আপনি কে? শ্রবণ আগের ভাব বজায় রেখে বলল, স্পর্শের বড় ভাই। ও ভাসুর ভাই, আসসালামু আলাইকুম ভাসুর ভাই, কেমন আছেন? কান থেকে ফোন সরিয়ে ফেলল শ্রবণ। ফোনের ওপাশে কোন পাগল? স্পর্শ চিন্তিত হয়ে বলল, কি বলছে ভাইয়া? উল্টাপাল্টা কিছু বলছে? শ্রবণ ফোন আবার কানে ধরতে মেয়েটার গলার স্বর শুনতে পেল। সালামের জবাব দিলেন না যে ভাসুর ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাবার নাম কি? বাড়ি কোথায়? কেন বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন? তাহলে দ্রুত চলে আসুন, তার আগে আপনার ছোট ভাইকে রাজি করান। ভাসুর ভাই, আপনার ছোট ভাই ভীষণ জেদি আর একরোখা ঘাটতেরা মানুষ। এতদিন ধরে তার পিছু লেগে আছে, কিছুতেই তার মন গলছে না, পাত্তাই দেয় না আমাকে। শ্রবণ কিছু না বলে ফোন স্পিকারে দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শ্রবণ কিছু বলছে না দেখে মেয়েটা আবার বলল, কি হলো ভাসুর ভাই, কথা বলছেন না কেন? শ্রবণ স্পর্শের দিকে তাকিয়ে বলল, স্পর্শ কে এই মেয়ে? স্পর্শ থমথমে গলায় বলল, তুহিন এহসান আঙ্কেলের একমাত্র বাচাল মেয়ে। এই মেয়ের মাথায় সমস্যা আছে, দিন রাত কল আর মেসেজ দিয়ে দিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এই মেয়ের যন্ত্রণায় আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। রাত নেই দিন নেই, যখন তখন কল করে মেসেজ দেয়। এই মেয়ে সারা রাত ঘুমায় না নাকি? তৃষা বেকুল সুরে বলল, না ঘুমায় না জান, তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। তুমি ভালো হয়ে যাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি আর বেশি যন্ত্রণা করব না তোমাকে। স্পর্শ বাস খাই গলায় বলল, এই মেয়ে, লজ্জা লাগে না একটা ছেলেকে সব কথা বলতে? আঙ্কেলকে আজই সব বলে দিব আমি, সমস্যা নেই, বলে দাও। শ্রবণ বলল, এতকাল শুনে এসেছি ছেলেরা মেয়েদের বিরক্ত করে, আজ প্রথম দেখলাম মেয়েরাও ছেলেদের বিরক্ত করে। কেমন দিন এলো রে ভাই। ভাসুর ভাই, আপনার ভাইকে বলুন ভালোবাসা আমার অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে আমি আর বিরক্ত করব না। সত্যি কথা বলছি, আপনার ভাইয়ের প্রেমে পড়ে আমি ভদ্র সভ্য একটা মেয়ে থেকে নির্লজ্জ বেশরম হয়ে গেছি, এখন পাগল হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন ভাসুর ভাই, আমি আগে মোটেও এমন মেয়ে ছিলাম না। সব আপনার ভাইয়ের দোষ, তার প্রেমে পড়ে আমি এমন হয়ে গেছি। সে ইচ্ছে করে আমাকে পাগল করেছে। 21 বছরের জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি আমার। 22 বছরের জীবনে প্রথমবারের মতন আপনার ভাইকে মনে ধরেছিল। গত একটা বছর ধরে আমি আপনার ভাইয়ের পেছনে পড়ে আছি, অথচ আপনার ভাই আমাকে পাত্তা দেয় না। এই দুঃখ আমি কই রাখি? হাই স্কুল থেকে শুরু করে ভার্সিটি কত কত ছেলের কাছে প্রেমের প্রস্তাব পেয়েছি, আমার মন টানেনি কখনো শেষ হবে। কতগুলো ছেলেকে ফিরিয়ে দিয়েছি, মন ভেঙেছি, ছেলেগুলোর অভিশাপ লেগেছে বোধ হয়। তাই তো আপনার ভাইয়ের মতো কিউট সুইট হ্যান্ডসাম একটা ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না। আপনার ভাইয়ের প্রেমে পড়ে কি হয়ে গেলাম আমি, আহারে তৃষা। শ্রবণ বিড়বিড় করে বলল, মেয়েটা কত কথা বলে। স্পর্শ বলল, এই মেয়েকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, কিন্তু এই মেয়ে থামার নয়। আঙ্কেলের ফোন দিয়ে কল আর মেসেজ দিয়ে বিরক্ত করে। আঙ্কেলকে তো চাইলেও একেবারে ব্লক করতে পারি না, মাঝে মধ্যে তো এর বড় ভাইয়ের ফোন দিয়েও দেয়। আঙ্কেল বা ভাইয়া কিছু বলে না? জানলে তো বলবে, তারা তো জানেই না এই মেয়ে তাদের ফোন দিয়ে কি করে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ধরে নিয়ে পাবনা পাগলাগাড়োতে রেখে আসি, নয়তো নিজেই চলে যাই। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল, ভাল লাগে না জান, আমারও ভাল লাগে না। এই মেয়ে ফোন রাখ, অসভ্য মেয়ে, সামনে পেলে কানসা বরবাদ দিব দুটো। ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে কল কেটে দিল স্পর্শ। বেচারার চোয়াল শক্ত হয়ে রয়েছে। বজ্জাত মেয়ে বড় ভাইয়ের সামনে কিভাবে জান বলে ডাকছিল। শ্রবণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে ছোট ভাইকে খুবই কমই দেখেছে রেগে এমন চোয়াল শক্ত করে থাকতে। যা হোক, তৃষ্ণাকে আর তার ভালো লেগেছে। মেয়েটা যে তার ভাইকে পাগলের মতো ভালোবাসে তা খুব ভালো করে বুঝতে পারছে। তৃষাকে অনেকবার সামনে থেকে দেখা হয়েছে, তবে কথা হয়নি কখনো। মেয়েটা বেশ সুন্দরী আর ভালো পরিবারের। যতবার সামনে থেকে দেখেছে মেয়েটাকে ভীষণ শান্তশিষ্ট আর কম কথা বলা মনে হয়েছিল, কিন্তু চোখের আড়ালে তো মেয়েটা ভীষণ দুষ্ট প্রকৃতির আর চঞ্চল বাচালও বটে। স্পর্শের দিকে তাকে বলল, কাহিনী কি? কিসের কাহিনী? কিসের কাহিনী মানে?
মানে কি ভালোবাসো? কাকে? তুহিন আঙ্কেলের একমাত্র বাচ্চাল মেয়েকে? পাগল নাকি? ওই পাগলকে কেন আমি ভালোবাসতে যাব? তৃষা তো বলল তোমাকে ভালোবেসে সে পাগল হয়েছে। ও আগে থেকেই পাগল। বুঝতে পারলাম। কি তুমিও ভালোবাসো? একদম না, একদমই এটাই। ভালো না বাসলে নাম্বার ব্লক না করে সেভ করে রেখেছো কেন? এর নাম্বার ব্লক করে রাখলে পুরো গোষ্ঠীর ফোন দিয়ে কল করে। আচ্ছা, আব্বুকে বলছি। স্পর্শ ব্যস্ত কণ্ঠে বলল, কি তুমি বিয়ে করবে? হ্যাঁ। না, একদম না। ভাইয়া দাঁড়াও। স্পর্শ শ্রবণের পেছন পেছন দৌড় শুরু করেছে তাকে ধরার জন্য। করিডোরে এসে শ্রবণকে পেছন থেকে জাপটে ধরে যেন বাবার কাছে যেতে না পারে শ্রবণ স্পর্শের কাছ থেকে ছোটার জন্য এক প্রকার লাফালাফি শুরু করেছে, কিন্তু ছুটতে পারছে না। স্পর্শ এমন শক্ত করে জাপটে ধরেছে যে ছাড়ছেই না। শ্রবণ স্পর্শকে নিয়ে সামনের দিকে আগায়। স্পর্শ ভাইকে থামানোর জন্য উঁচু করে নিয়ে উল্টো হাঁটা ধরল। দুজনের ধস্তাধস্তি আর উচ্চস্বরে কথা বলা শুনে শামীম রেজা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে এলেন। তিনি কিছুক্ষণ আগে শুয়েছিলেন ঘুমানোর জন্য। করিডোরে এসে দুই ভাইকে এভাবে দেখে বিস্মিত হয়ে বললেন, এত বড় হয়ে ছোট ভাই বাচ্চাদের মতন এমন কি করছো দুই ভাই মিলে এসব? বাবার কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো স্পর্শ। এই সুযোগে শ্রবণ স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি শক্ত করেই না ধরেছিল। কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের? স্পর্শ কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু সে কিছু বলার আগেই শ্রবণ বলল, স্পর্শ বিয়ে করতে চাইছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না তোমাদের কাউকে। স্পর্শ হা করে চাইল বড় ভাইয়ের মুখের দিকে। বাবার দিকে তাকে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি এমন কিছুই বলিনি। ভাইয়া মিথ্যে বলছে। ভাই এসব কি বলছো? যা সত্যি তাই তো বলেছি। আব্বু স্পর্শ গত 1 বছর ধরে তৃষা নামের এক মেয়ের সঙ্গে প্রেম করে। তলে তলে টেম্পু ঠিকই চালায়, শুধু আমরা বললেই বলে হরতাল। স্পর্শ যেন 7 আসমান উপর থেকে ধপ করে জমিনে পড়ল। এমন ডাহা মিথ্যা কথা কিভাবে বলছে তার বড় ভাই? সে কবে তৃষার প্রেমে হাবুডুবু খেল? শামীম রেজা চৌধুরী বললেন, এটা কোন তৃষা? স্পর্শ কিছু বলতে না দিয়ে শ্রবণ নিজেই বলল, তুহিন এহসানের মেয়ে তৃষা এহসান। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। স্পর্শ বাবা আর ভাইয়ের মুখের দিকে তাকে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার ইচ্ছে করছে ফ্লোর 2 ভাগ করে নিচে চলে যেতে, নয়তো অলৌকিক কোনো ক্ষমতা বলে অদৃশ্য হয়ে যেতে। কোনো বড় ভাই ইচ্ছে করে ছোট ভাইকে এভাবে বেকায়দায় ফেলে? শামীম রেজা চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি তৃষাকে বিয়ে করতে চাইছ? স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। শ্রবণ ওপর নিচ মাথা নেড়ে স্পর্শকে একই কাজ করতে বলল। স্পর্শ ওপর নিচ মাথা নেড়ে মুহূর্তে আবার দুদিকে মাথা নেড়ে দ্রুত বলল, না না না, একদম না। শ্রবণ বলল, কিসের না না না? আব্বু তুমি আঙ্কেলের সঙ্গে আলোচনা করো, দেখো তারা কি বলে। স্পর্শ কিছু বলতে নিয়েছিল, কিন্তু তার আগে শামীম রেজা চৌধুরী বললেন, যদি তোমার পছন্দ থাকে, ভালোবাসো, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি সংসার করবে, সারা জীবন পার করবে, তাই তুমি যা চাইবে তাই হবে। স্পর্শ আর কিছু বলল না। শামীম রেজা চৌধুরী রুমের দিকে ঘুরে হাঁটা শুরু করে বললেন, অনেক রাত হয়ে গিয়েছে, গিয়ে শুয়ে পড়ো দুই ভাই। এই বিষয়ে আমরা আগামীকাল সকালে আলোচনা করব। দুই ভাই বাবার যাওয়ার পথে তাকিয়ে তনিমা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তিনি এখনও শ্রবণের কাছাকাছি আসার সাহস পান না। শ্রবণের দৃষ্টিকে এখনও ভয় পান। শ্রবণকে দেখলে সবসময় দূরে দূরেই থাকেন। শ্রবণ স্পর্শকে রুমে যেতে বলেন, নিজেও নিজের রুমের দিকে এগোলো। সোহা শানকে নিয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। আজ সিয়ামের মাথা ব্যথা থাকায় সে ওষুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ার পর শ্রবণ আর স্পর্শ ড্রয়িং রুমে বসেছিল। আর সেই মুহূর্তে স্পর্শের ফোনে বারবার মেসেজ আর কল আসছিল। শ্রবণ রুমে এসে দরজা লাগিয়ে বিছানার দিকে গেল। এই দুজন মানুষকে দেখলে তার অন্তর যে কতটা শীতল হয়ে যায় কাউকে বুঝাতে পারবে না শ্রবণ। তার ভালো থাকা, তার শান্তির উৎসই এরা দুজন। শেষ পর্যন্ত দিশেহারা শ্রবণ চৌধুরী দিশা খুঁজে পেয়েছে। সে বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও তিনজনের একজনকে মন থেকে মাফ করতে পারেনি, পারবেও না কোনোদিন। মাফ করা মহৎ গুণ, তবে এই মহৎ কাজটা শ্রবণ চৌধুরী করতে পারেনি এখন পর্যন্ত। তার ধারণা এই তিনজনকে মাফ করে দিলে তার বোন আর মায়ের সঙ্গে অন্যায় করা হবে।
যা শ্রবণ কোনো দিন করবে না। সোহার পাশে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল তাকে। সোহা আর শান বেঘরে ঘুমাচ্ছে। স্পর্শ ওয়াশরুম থেকে বেরোতেই তার ফোনটা আবারও শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকে দেখল যন্ত্রণা কল করেছে মেয়েটাকে। প্রথম তার ভীষণ অসহ্য লাগত। একটা মেয়ে এত ছ্যাঁচড়া হয় কিভাবে? কিন্তু আস্তে আস্তে তার পাগলামিগুলো স্পর্শের মনে দাগ কাটতে শুরু করে। একটা সময় পর গিয়ে স্পর্শ নিজে অশান্তি প্রেমে পড়ে এই পাগল আর বাচাল মেয়েটার। যদি সত্যি সত্যি এত পাগলামি কখনই করতো না। স্পর্শ কপাল চাপড়ায়। শেষ পর্যন্ত একটা পাগলকে ভালোবেসে ফেলেছে সে। রিং বাজতে বাজতে কল একেবারে কেটে গিয়ে আবার এলো। স্পর্শ রুম অন্ধকার করে বিছানায় শীত হয়ে শুয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি গলার আওয়াজ, হ্যালো। স্পর্শ কথা না বলে চুপ রইল। বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল তৃষা। স্পর্শের কোনো রেসপন্স না পেয়ে বিরক্ত হয়ে বলল, এই লোক কল রিসিভ করে কোথায় হাওয়া হয়ে যায়। এই যে মিস্টার ঘাটতারা চৌধুরী, শুনেছ? সপাত করে লাফিয়ে উঠল তৃষার হৃৎপিণ্ড। বুকের বাঁ পাশে হাত চেপে বলল, এতক্ষণ কথা বলছিলে না কেন? শুনছিলাম। কি কথা? কার? যে বলছিল। কে বলছিল? এখন যে বলছে আমি। সত্যি? স্পর্শ চুপ রইল। তৃষা একা একাই বকবক করলো অনেকক্ষণ। স্পর্শ চুপ করে শুনল সব কথা। তৃষা কথা থামিয়ে বলল, শুনছ নাকি ঘুমিয়ে পড়েছ? শুনছি। তৃষা ভীষণ খুশি হলো এই প্রথম স্পর্শ তার সব কথা শুনেছে। অন্য দিনগুলোতে তো কল রিসিভ করে ধমকাধমকি দিয়ে কল কেটে দেয়। খুশিতে আত্মহারা হয়ে বিছানা ছেড়ে নেমে নাচতে শুরু করলো। স্পর্শ বুঝতে পারল তৃষার উচ্ছ্বাস। মুচকি হেসে বিড়বিড় করে বলল, আসলেই পাগল। নেচে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিছানায় শীত হয়ে শুয়ে পড়ল তৃষা। বেকুল সুরে বলল, এই ঘাটতারা চৌধুরী, অ্যাকসেপ্ট করে নাও না আমার ভালোবাসা। আর আমাকে নিয়ে নিলে কি হবে? ভীষণ ভালোবাসবো তোমায়, একটু যন্ত্রণা করব না। আর যদি না নেই তাহলে সারা জীবন যন্ত্রণা করব। কেন? কারণ তুমি আমাকে যন্ত্রণার উপরে রেখেছ। আমি কিছুতেই শান্তি পাই না, কিছু ভালো লাগে না। সবসময় শুধু তোমাকে মনে পড়ে আর নিজেকে পাগল পাগল লাগে। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। কি বললে? ঘুমোতে বলেছি। পুরো কথাটা বলো। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। ফাইনালি তুমি আমাকে তুমি করে বলেছ। ইয়াহু, কি যে খুশি লাগছে। জান। স্পর্শ কল কেটে দিল। তৃষা ফোনটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নিশ্চিত হয়ে রইল। শ্রবণ কল রিসিভ করে কানে ধরল। হাসান কল করেছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বিআই ডাকবি না তুই? কেন? কারণ আমি আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দেব না। না দিলে না দিবি, আমি আর আমার ছেলে গিয়ে নিয়ে আসব। আমি দিলে না তুই নিতে পারবি? তোর মেয়ে কবে কোন দিক দিয়ে আমার ছেলের সঙ্গে চলে আসবে তুই টেরও পাবি না। তো কি করছে আমার ছেলের হবু বউ? খাচ্ছে। আর খাওয়া আর হাগুমুতু করা ছাড়া কোনো কাজ আছে এই রাতের বেলা? দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায় আর রাত জেগে থাকে। ভাল লাগে না। নিয়ে যা তোর ছেলের বউকে। তোরাই যখন নিয়ে যাবি তাহলে আর এত কষ্ট করে আমরা বড় করব কেন? হাসানের কথা বলার ধরন দেখে শব্দ করে হেসে ফেলল শ্রবণ। হাসান বলল, হাসি পাচ্ছে তোর? না, কষ্ট হচ্ছে। কেন? বউ ঘুমিয়ে গেছে। সোহা ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? তোকে বলছি না। কাকে বলছো? হাসান কল করেছে, তোর ছেলের বউ জেগে রয়েছে, তাকেই পাহারা দিচ্ছে, বেচারা নিজের ঘুম হারাম করে। হাসান বলল, তোর কষ্ট কমলো? কেন? তোর বউ জেগে গেছে, রাখছি। কল কেটে দিল হাসান। রিতা ঘুমিয়ে গেছে আর মেয়ে চুকচুক করে খাচ্ছে। সোহা শ্রবণের দিকে ফিরে শ্রবণের বুকে মুখ গুজে নিশ্চিত হয়ে রইল। শ্রবণ সোহাকে আগলে নিয়ে বলল, দুদিন পর তো বাড়িতে বিয়ে। সোহা বুকে মুখ গুজে রেখে বলল, কার বিয়ে? স্পর্শের। সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকালো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আসলেই? হ্যাঁ। এই অসম্ভবটা সম্ভব হলো কিভাবে? শ্রবণ খুলে বলল সবটা। শুনে সোহা খুশি হলো বেশ। শ্রবণের বুকে পুনরায় মুখ গুজে বলল, তাহলে একেবারে বিয়ে শেষ করে বাড়িতে ফিরবো আমরা। এখনো মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথাই হলো না, আরে বিয়ে শেষ করে বাড়িতে ফিরবে? আমরা আগামীকালে ফিরবো। তুমি না বললে দুদিন পর বিয়ে? ওটা তো কথার কথা বলেছি।
যাই বলো তুমি, আমি একেবারে বিয়ে শেষ করে যাব, এবার এমনিতে অনেক দিন পর এসেছি। ঘুমা। জান বলো, জান ঘুমা। আবার বলো, জান 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 ঘুমা জান পাখি। সোহা হেসে ফেলল, তারপর শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি এভাবে জড়িয়ে ধরলে অনেক শান্তি লাগে আমারও। সোহা চুপ করে রইল। শ্রবণ সোহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুমুখে বলল, আল্লাহ তাআলা চাইলে একদিন আমরা বয়সের ভারে নুয়ে যাব, চামড়া কুঁচকে যাবে, চুল পেকে যাবে, চলাফেরায় বেগ পেতে হবে, তখনও তুই আমার বুকেই ঘুমাবি। আমি এই শ্রবণ চৌধুরী যতদিন বেঁচে আছি তোকে আগলে রাখবো, এক ফোঁটা দুঃখ কষ্ট তোকে ছোঁয়ার সাহস করবে না। তুই আমার রানী, এই শ্রবণ চৌধুরী এক ও অদ্বিতীয় রানী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার সন্তানের মা, আমার জান। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আগামীকাল নতুন গল্প আসবে, প্লিজ সবাই নতুন গল্পটাকে সাপোর্ট করবেন। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর আমি দেখতে চাই কে কে কালকে নতুন গল্পে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।